নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরে ডেলিভারি বয়ের উপর প্রকাশ্যে হামলা, থানায় দায়ের মামলা, প্রতিবাদ শ্রীভূমির ডেলিভারি বয়দের। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবককে পুড়িয়ে মারার প্রতিবাদে সীমান্ত জেলা শ্রীভূমিতে বিক্ষোভ বিজেপির। শিক্ষামূলক ভ্রমণে সুরমা বার্তা কার্যালয় পরিদর্শনে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা। গুয়াহাটির জনসভা থেকে উত্তর পূর্ব ভারতকে দীর্ঘদিন অবহেলা করার অভিযোগ তুলে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সুপ্রাকান্তি গ্রাম পঞ্চায়েত সচিবের উপর আক্রমণকারীদের 12 ঘন্টার ভিতর আটকের দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকপত্র পঞ্চায়েত কর্মীদের। শ্রীভূমির চা বাগান এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে ভর্তি ফি আদায়ের অভিযোগ, তীব্র ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। শ্রীভূমিতে অনূর্ধ্ব 17 মুখ্যমন্ত্রী চা জনজাতি ও আদিবাসী পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাতারকান্দি। শ্রীভূমি শহরে ডেলিভারি বয়ের উপর প্রকাশ্যে হামলা, থানায় মামলা দায়ের। ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন শহরের ডেলিভারি বয়রা। ধর্মনগরের সাম্প্রতিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সীমান্ত শহর শ্রীভূমিতে এক ডেলিভারি বয়ের উপর প্রকাশ্যে হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডেলিভারি বয়দের মধ্যে। আক্রান্ত ডেলিভারি বয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনাটির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীভূমি শহরের অন্যান্য ডেলিভারি বয়রা। জানা গেছে, ই কার্ড লজিস্টিক সংস্থার ডেলিভারি বয় সুদর্শন দাস ওল্ড মিশন রোড এলাকার বাসিন্দা শ্রেষ্ঠা দাস নামের একটি পার্সেল নিয়ে তার বাড়িতে পৌঁছান। তবে সেই সময় শ্রেষ্ঠা দাস বাড়িতে উপস্থিত ছিলেন না। অভিযোগ, শ্রেষ্ঠা দাসের পিতা সুজিত দাস ডেলিভারি বয়ের কাছে জানতে চান কেন তিনি 10 মিনিট আগে আসেননি। এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয় বচসা। ডেলিভারি বয় সুদর্শন দাস জানান, তিনি কোড নম্বর সংগ্রহ করে পরে ডেলিভারি সম্পন্ন করবেন বলে জানিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে সুজিত দাস আচমকাই তার পিঠে আঘাত করেন। শুধু তাই নয়, সুজিত দাস ও তার ভাই মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্কুটি আটকে রাখার হুমকিও দেন বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন সুদর্শন দাস। পরবর্তীতে বিষয়টি নিয়ে শ্রীভূমি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন প্রান্তের ডেলিভারি বয়রা একত্রিত হয়ে প্রতিবাদে সরব হন। তাদের দাবি, অভিযুক্ত সুজিত দাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডেলিভারি বয়দের বক্তব্য, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেন, অথচ এভাবে প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ প্রশাসনের কাছে তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের জোরালো আহ্বান জানিয়েছেন। আমি একজন পেশেন্ট দিয়েছিলাম, হ্যাঁ, তাই না বলছি যে উন্মিশনের সৎসঙ্গের সামনে গেছি, আমি সৎসঙ্গের সামনে গেছি। এরপর তাই না বাবা যে আসলো, তাই না বাবা ওটা কইছে যে আমার মেয়েরে ফোন করে জিজ্ঞেস কি ওটিপিটা দিলে তাই না, হ্যাঁ, তো তাই না নিচে না। এরপর কইছে আমি এক্সামে আছি, আমি পরে ফোন করতেছি আপনারা। পর লগে লগে তাই না ওটা 10 মিনিট পরে আগে এলেন এখানে, হ্যাঁ, 10 মিনিট আগে এলেন এখানে। আবার কল লগে লগে তাই ফায়ার হয়েছে আমার উপরে। অত টাকা পার্সেল কেন নিতাম না, তারপরে বুঝছো তুমি এরকম কইছে। এবার আমি তাই না কইছি আপনার মেন নাম্বারটা দিলেন, যদি পার্সেল তাই যদি নেই তাই আমি আপনার ফোন করবো মনে। আর কলে তাই দাদা কইছে তিনবার দাদা কল লগলে ভিটে মারি দিচ্ছে, হ্যাঁ, হাত দিয়ে মারছে যেতে যেতে। টাইম কইছো নটিয়া তুমি 10 মিনিট আগে আইলা না, খুব গরম হইয়া টাইম তার লগে কথা হচ্ছে। 10 মিনিট আগে আইলা না, তাই অত দামি পার্সেল দিছে, তুমি অত দামি যে পার্সেল দিছে তুমি আর 10 মিনিট আগে লই আইলা না এখানে। হে সঙ্গে সঙ্গে কইছে উঠিয়া যে আমি তো জানি না তাই বাসাত আসুন কিনা না। আচ্ছা ঠিক আছে, তাইনোর পার্সোনাল নাম্বার বা নাম্বারটা দিলাইন, আমি ফোন করিয়া তাই এক্সাম থেকে বাড়িলে ফোন করিয়া আমি তাইনরে কই দিম যে পার্সেল আইসলো, আপনার পার্সেল আপনি ডাকবা কিনা না। সঙ্গে সঙ্গে হে তো খুইয়া আই যার, তার স্কুটি ঘুরাইয়া আইতো। সঙ্গে সঙ্গে ভদ্রলোকে যে সুজিত দাস মল্লু যে তাই ইয়া তার পিঠের মধ্যে মারি দিছে, মারিয়া তাইনোর লগে তার লগে অকথ্য ভাষায় কথা হচ্ছে, পারলে কিচ্ছু করিলাই। সঙ্গে সঙ্গে তাইনোর ছোট ভাই বারোই আইছে, মল্লু যে ছোট না বড় আমরা ঠিক জানি না, বারোই আইয়া সঙ্গে সঙ্গে কইছে পারলে তুই কিছু করিলাইস। হে কইছে কিন্তু দেখো আমারে মারছেন তাই না, আমি তাইনোর সঙ্গে কোনো ধরনের মিসবিহেভ করছি না, পার্সেল লইয়া আইছি, পার্সেল বিষয়ে তাইনোর সঙ্গে কথা কইছি, কিন্তু তাই আমার লগে মিসবিহেভ কররা তাইনরা কইন যে সরি কইলি তা আমি যাইমু। এই ব্যাপারটা, এই যে বিষয়টা হইছে আশেপাশের মানুষগুলা যে আছে তারা দেখছে, আর বহুত মানুষে কইছে যে তার যে সুজিত দাস মল্লু যে তাইনোর ব্যবহার বালা না, তাইনোর ব্যবহার বালা না, বেশিরভাগ মানুষের লগে তাইনের মন। আমার কথা হইল আজকে আমরা ডেলিভারি বয়, সব আমরা ডেলিভারি বয়, আমরা আইসি, আমরার কিতা কিছু সেফটি নাই, আমরার কিছু মান সম্মান নাই।
আজকে আপনি পার্সেল দিছেন ওটার, আপনি 10 টাকার দিন আর 10,000 টাকার দিন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা লইয়া গেছি, আপনি এরকম হইতে পারতা যে তখন আমার মেয়ে বাসাত নাই, এক্সামও গেছে, আপনি পরে আইন বা তুমি পরে আইও। পার্সেল আইছে, আপনি তার লগে মিসবিহেভ করলা, এটা একটা কথা হইল নি? একটা ছেলের উপরে আপনি হাত উঠাই দিলা, হে তো আপনার বাসাত কোনো কাজে গেছে না, হে তো গেছে খালি পার্সেলটা দেওয়ার, যে আপনার বাসাত গিয়ে টাকা গুজাত গেছে নি, কত দামি টাকা পার্সেল। কখন আপনারা কিন্তু এফআইআর দিছেন? আমরা তার নামে এফআইআর দিছি, আমরা সেকেন্ড ওসি স্যারের সঙ্গে কথা কইছি, তার নামে এফআইআর দিছি, তার মেডিকেলও চেক আপ হইব, এখন থানা থেকে তারা লইয়া যাইব। আমরা চাই এটাও স্যারের সঙ্গে আমরা কথা কইছি, যেরকম যেটা হোক আইনে যেটা করতে চাই ওরকম করক, আমরা এটার বিচার চাই। আমরা যে নেক্সটে কোনো দিন আমরা পার্সেল লইয়া কেউ একজন গেল গ্রামে গঞ্জে, আজকে পুরা শ্রীভূমি, পুরা ডিস্ট্রিক্টর টাউনের মধ্যে সব জায়গাতে আমরা পার্সেল লইয়া যাই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক হত্যার প্রতিবাদে শ্রীভূমিতে বিজেপির তীব্র বিক্ষোভ। মোহাম্মদ ইউনিসের প্রতিকৃতিতে জুতাপেটা বিজেপি কর্মীদের। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল বিজেপি। শনিবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি শহরে জেলা বিজেপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশের নোয়াখালী জেলার ভালুকা এলাকায় হিন্দু যুবক দিবুচন্দ্র দাসকে অমানবিকভাবে নির্যাতন করে আধমরা অবস্থায় জ্বালিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শ্রীভূমি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের প্রধানের প্রতিকৃতিতে জুতাপেটা করেন। পরে প্রতীকীভাবে কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করা হয়। জেলা বিজেপি নেতৃত্ব জানান, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাদের অভিযোগ, বারবার ধর্ম অবমাননার অজুহাত তুলে সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে অত্যাচার চালানো হচ্ছে এবং দুষ্কৃতীদের মদত দেওয়া হচ্ছে। বক্তারা এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক পর্যায়ে ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে কূটনৈতিক স্তরে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এ ধরনের নৃশংসতা বন্ধ করা যায়। মন্ডল, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি শহর মন্ডল এবং শ্রীভূমি জেলা যুব মোর্চার পক্ষ থেকে একসঙ্গে আমরা দুই যে আমাদের যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দীপু হত্যার যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা সবার আগে যে জিনিসটা হয় মানবিকতা, যেটা বাংলাদেশে আজকে দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেই জিনিসটা নাই। নির্মম হত্যাকাণ্ড আজকে থেকে না, দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছেন। আর আজকের যে এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, দীপুর হত্যাতে আমরা সেটা বুঝতে পাই। আমরা দেখতে পাই একটা জীবন্ত মানুষকে আমরা একটা আমাদের অঙ্গ যদি জ্বলে তাও আমাদের কি কষ্ট হয়, কিন্তু এই জায়গায় নির্মমভাবে কিভাবে এই বাংলাদেশে জ্বালিয়ে মারা হয়েছে। সেই মৌলবাদী সংগঠনগুলোকে যিনি প্রশ্রয় দিচ্ছেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের ভারত বিদ্বেষী ইউনূস সরকার। সেই ইউনূস সরকার যে ওদেরকে যেভাবে পালন পোষণ করছেন, আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমরা আরো ভয়ঙ্কর দেখতে পাবো, অনেক ভয়ঙ্কর দেখতে পাবো। কারণ এই সময়ে আমাদের এটাকে বিরোধিতা করা খুবই দরকার। সেটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা হচ্ছে, সেই ব্যবসার সঙ্গে মানবিকতার বা সেই অত্যাচারের কোনো সম্পর্ক আসে না। ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব সেটা নিয়ে চিন্তা করবেন, কিন্তু বিশেষ করে আমি যেটা বুঝতে পারছি যে একটা জায়গায় আপনি যে কথাটা বলেছেন ব্যবসা একটা জায়গায় আর গণতন্ত্র একটা জায়গায়। সেই গণতন্ত্রকে গণতন্ত্র খণ্ড করে যে কাজ হচ্ছে সেইগুলোর বিরোধিতা আমি একদম দৃঢ় বিরোধিতা করি। শিক্ষামূলক ভ্রমণে সুরমাবার্তা কার্যালয় পরিদর্শনে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা। শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে শনিবার সুরমাবার্তা চ্যানেলের কার্যালয়ে উপস্থিত হয় খাগাইল হাই স্কুল ও মালুয়া পাবলিক হাই স্কুলের ছাত্রছাত্রীরা। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাগত বিকাশ ও
বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এদিন দুটি স্কুলের ছাত্রছাত্রীরা সুরমাবার্তা কার্যালয়ে এসে সংবাদ জগতের নানা দিক সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন। তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয় কিভাবে একটি সংবাদ তৈরি করা হয়, সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা ও পরিবেশনের পুরো প্রক্রিয়া, পাশাপাশি কিভাবে সংবাদ টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্দায় সম্প্রচার করা হয় সে বিষয়েও হাতে কলমে ধারণা দেওয়া হয়। সাংবাদিকতা ও গণমাধ্যমের কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহ প্রকাশ করেছেন। এই শিক্ষামূলক ভ্রমণ তাদের মধ্যে ভবিষ্যতে গণমাধ্যম ও সাংবাদিকতা সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শিক্ষক মণ্ডলী মনে করছে। আমরা এখানে এসে নিউজ কিভাবে পরিবেশন করা হয়, নিউজ কিভাবে বানানো হয় এবং নিউজ কিভাবে মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া হয় সেটা দেখেছি আমরা। আমি শ্রদ্ধা পারভিন, নবম শ্রেণীর ছাত্র, খাগাই হাই স্কুলে। আমরা আজকে শিক্ষা ভ্রমণে এসেছি। এখানে শনিবার বার্তায় এখানে এসেছি। এসে আমরা সংবাদ কীভাবে প্রচার করা হয়, কীভাবে বানানো হয় এবং কীভাবে এডিট করা হয় এটি দেখার জন্য। নমস্কার, আমরা পাবলিক হাই স্কুল মালুয়ার থেকে এসেছি। আমাদের গভর্নমেন্ট থেকে এখন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এখন সব স্কুলেই ভোকেশনাল কোর্সের জন্য দেওয়া হয়েছে। সো আমাদের ডিপার্টমেন্টটা হলো মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমাদের আজকে ছিল শিক্ষামূলক ভ্রমণের। তো আমরা এখন এসেছি সুরমাবার্তা নিউজ চ্যানেলে। এখানে এসে দেখানো হয়েছে যে স্টুডেন্টদেরকে কিভাবে সেই নিউজগুলো তৈরি করা হয়। সবার আগে ফিল্ডে গিয়ে কীভাবে নিউজ রিপোর্টাররা ওনারা কীভাবে সেই নিউজগুলো নিয়ে আসেন, তারপরে সেটা এসে অফিসে এসে কীভাবে সেটাকে এডিট করে প্রস্তাবনা করা হয় আমাদের সব অডিয়েন্সের সামনে থ্রু টিভি, ফেসবুক, ইউটিউব। তো আমাদের স্কুলের স্টুডেন্টরা এসছে প্রায়, আমরা 2 স্কুল মিলে স্টুডেন্ট প্রায় 45-47 স্টুডেন্টস এসছে। এবং এখানকার যিনি স্যার এবং সাথের যারা সবাই ওনারা অনেক হেল্পফুল এবং অনেক বেশি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আমাদের স্টুডেন্টরা কিভাবে সেই শিক্ষাটা অর্জন করতে পারে, থ্রু মিডিয়া কিভাবে এগিয়ে যেতে পারে, সেই নিউজ চ্যানেলটা মানে কিভাবে বানানো হয় তা নিয়ে। এবং আমরা খুব থ্যাঙ্কফুল এবং আনন্দিত যে আমাদেরকে এতটা সহযোগিতা করার জন্য। নমস্কার, আমি নিপুণ দাস। আমি খাগাইল হাই স্কুল থেকে এসেছি আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে। আজকে আমরা এখানে এসেছি যে শিক্ষামূলক ভ্রমণের জন্য। ছাত্ররা এখানে এসে মিডিয়াতে কিভাবে কাজ করা হয় সেটি সম্পর্কে ওরা একটি ধারণা নেওয়ার জন্য আমাদেরকে গভর্নমেন্ট থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। তাই আমরা আজকে এখানে এসেছি যে ওদেরকে কিভাবে মিডিয়ার কাজ হয় সেটাকে দেখানোর জন্য। তো আমরা এখানে এসে সুরমাবার্তাতে এসে আমরা খুবই আনন্দিত হয়েছি যে ওনারা আমাদেরকে সব কিছু খুব ভালোভাবে দেখিয়েছেন, কিভাবে নিউজ প্রস্তাবনা করা হয়, প্লাস কিভাবে নিউজ রাইটিং করা হয়, সব কিছুর বিষয়ে আমাদেরকে একটি ধারণা দিয়েছেন। আর স্টুডেন্টরা খুবই আনন্দিত হয়েছে এবং শিখতে পেরেছে অনেক কিছু। শনিবার গুয়াহাটিতে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের শাসনকালে অসম ও উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল বলে উল্লেখ করেন। তার দাবি, বিজেপি সরকার গত কয়েক দশকে কংগ্রেস যেসব ভুল করেছে তা সংশোধনের কাজ করছে। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসম ও উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়ন কখনোই কংগ্রেসের অগ্রাধিকারের তালিকায় ছিল না। তিনি অভিযোগ করেন, কংগ্রেস অনুপ্রবেশকারীদের রক্ষা দিয়েছে যারা বনভূমি ও জমি দখল করে অসমের নিরাপত্তা ও স্বতন্ত্র পরিচয়ের জন্য হুমকি হয়ে উঠেছিল। মোদির কথায়, বিজেপি সরকার উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেসের দশকের পর দশক ধরে করা ভুল সংশোধন করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, অনুপ্রবেশকারীদের ভোট প্রক্রিয়া থেকে দূরে রাখতে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু করেছে। তবে তার অভিযোগ, কিছু দেশদ্রোহী এই অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে। তিনি স্পষ্ট জানান, অনুপ্রবেশ রুখতে কেন্দ্র সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অসমে উন্নয়ন প্রসঙ্গে
তুলে নরেন্দ্র মোদী বলেন, বিজেপি ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে, ঠিক যেমন প্রবাহিত হচ্ছে শক্তিশালী ব্রহ্মপুত্র নদ। তিনি বলেন, আসামের মাটির সঙ্গে তার আত্মিক যুগ তাকে অনুপ্রেরণা দেয় এবং উন্নয়নের শক্তি যোগায়। আসাম ও সমগ্র উত্তর পূর্বাঞ্চল ভারতের উন্নয়নের প্রবেশদ্বার হয়ে উঠেছে। উন্নত ভারতের লক্ষ্যে দেশের প্রতিটি রাজ্য ও প্রতিটি অঞ্চলের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कांग्रेस ने दशकों तक इस पूरे क्षेत्र की उपेक्षा की। साथियों, कांग्रेस 6-7 दशक तक जो गलतियां करती रही और मोदी एक एक करके उसको सुधार रहा है। मोदी कहता है, कांग्रेस वाले नॉर्थ ईस्ट जाए या न जाए, मुझे तो नॉर्थ ईस्ट और असम आते ही अपने लोगों के बीच होने का एहसास होता है। मोदी के लिए असम का विकास ये जरूरत भी है, जिम्मेदारी भी है और इसकी जवाबदेही भी है। और इसलिए साथियों, बीते 11 वर्षों में असम और नॉर्थ ईस्ट के लिए लाखों करोड़ रुपयों की विकास परियोजनाएं शुरू हुई है। आज असम आगे भी बढ़ रहा है और नए कीर्तिमान भी गढ़ रहा है। সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের সচিবের উপর হামলার প্রতিবাদে সরব পঞ্চায়েত কর্মীরা। সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের সচিব মনোজ কুমার দাসের উপর শারীরিক আক্রমণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন পঞ্চায়েত বিভাগের কর্মীরা। সরকারি কর্মচারীর উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পঞ্চায়েত সভাপতি ও পঞ্চায়েত সচিবের মধ্যে তীব্র বাক্য বিনিময় হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে পঞ্চায়েত সচিব মনোজ কুমার দাসের হাতাহাতি শুরু হয়। অভিযোগ, ওই ঘটনার সময় পঞ্চায়েত সচিব শারীরিকভাবে নিগৃহীত হন। এই ঘটনার প্রতিবাদে শনিবার পঞ্চায়েত বিভাগের কর্মীরা সংগঠিত হয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে তারা ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জোরালো দাবি জানান। পাশাপাশি কর্মক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তুলেন। পঞ্চায়েত কর্মীদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবেন। গতকালকে ওই ভদ্রলোক, আমরা জিপি সেক্রেটারি মনোজ কুমার দাস, সুপ্রান্তি জিপি সেক্রেটারি, তো তাই অফিসে গেছেন। যাওয়ার পরে এখানে জমায়েত আসিল, অনেক মানুষের জমায়েত এখানে আসিল। তারপর ভিডিও ভাইরাল হয়েছে, এটা কোনো লোকাল কিছু নাই। অনেক মানুষে মিডিয়া ভদ্রলোকরে, এরকম মানুষে সাধারণত কোনো সুরের সঙ্গে এরকম ট্রিটমেন্ট হয় না। একজন ভদ্রলোককে ধাক্কা দিয়া, লাথি মারিয়া জলো ফালানি হয়েছে। ফালানির পরে আরও মার 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 ধর ধর এরকম করা হয়েছে। এটা ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা এখানে সব জমায়েত হয়েছি। আমরা সর্বধরনের স্টাফ, জিপি সেক্রেটারি, এগ্রিগেটর ইঞ্জিনিয়ার, জিপিসি, জিআরএস, জেলা পরিষদ স্টাফ আছে, অল পঞ্চায়েত স্টাফস আমরা এখানে জমায়েত হইয়া একটা আমরা ওই মেমোরেন্ডাম ডিসি স্যারের কাছে আমরা গতকালকে দিয়েছি। এটা তো যাওয়ার পরও আজকে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো কালপ্রিট তখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। আমরা ডিমান্ড আছে কালপ্রিটার শাস্তি, উপযুক্ত শাস্তি, যে জিনিসটা আছে তার উপযুক্ত শাস্তি। কিন্তু ঘটনার পিছিয়ে অ্যাকচুয়ালি কোনো রহস্যই আমরা তো দেখি না। ওই ভদ্রলোক জয়েন করছে, ওই ভদ্রলোক ছুটি মানে জয়েন করার পরে ম্যাক্সিমাম টাইমে সে ছুটিতেই রয়েছে। গতকালকে ভদ্রলোক একটা মানে ইন্ট্রোডাকশন কাম ওইসব ডেভেলপমেন্ট স্কিম নিয়ে একটা মিটিং করতে গেছিল এখানে সিম্পলি। কিন্তু এটার যে কোনো কিছু মানে ঘটনা কিতা থাকতে পারে আড়ালে, সেটা আমরা কিছু করতে পারতাম। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট,
স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151,
7086376822 9401325290। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাস। অভিভাবকদের অভিযোগ অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ 500 থেকে 600 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। অথচ রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ অনুযায়ী বিশেষ করে চা বাগান এলাকায় অবস্থিত সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি নিতে হবে এবং কোনো ধরনের ফি আদায় করা যাবে না। সরকারি নির্দেশ অমান্য করে কিভাবে এই অর্থ আদায় করা হচ্ছে তা নিয়ে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। অভিভাবকদের বক্তব্য, গরিব পরিবারের ছেলেমেয়েদের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া সম্পূর্ণ অন্যায়। সরকার যখন বিনামূল্যে শিক্ষার কথা বলছে তখন বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে এই কাজ করতে পারে? এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাস ভর্তি ফি নেওয়ার কথা স্বীকার করেন। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগু, শ্রীভূমি জেলার শিক্ষা আধিকারিক এবং জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমার নাম হেমন্ত কুমার গোয়ালা, আমার ছেলের নাম ভানুপ্রসাদ গোয়ালা, ক্লাস 10-এ পড়ে। তার রেজিস্ট্রেশনের ফিস লইয়া আপনার অ্যাডমিশন ফিস লইয়া আমি 800 টাকা তাদের স্কুলের প্রিন্সিপাল স্যার কাছে জমা দেওয়াই। এটা কারণটা কি যে সরকারি স্কুলও আমাদের ফিস আর সব কিছু লাগে না লাগে না, এটা আমরা আপনার কাছে জানতে চাই। আমাদের মডেল স্কুলও যে প্রিন্সিপাল স্যার আসেন তাই নিয়ে এখানে যে বাচ্চা প্রাইভেট পড়ে না তারে পরীক্ষার তাই পাস করতে দিতে চাই না, তার নাম্বার কমাইয়ে দিতে চাই না। এই হলো আমাদের স্কুলের পরিস্থিতিটা, এরকম চলে। আমাদের স্কুলের প্রিন্সিপালের স্যারের এই অবস্থা করে আমরা কী রকম বাচ্চাগুলো স্কুলে পাঠামু আর পড়াশোনা করার জন্য। যে অন্য মাস্টারের কাছে তারা প্রাইভেট পড়লে তারা পরীক্ষা পাস করতে দিতে না, কারণটা কি তা আমরা এটা বুঝতে চাই। বাচ্চার নাম রোহিত হরজান, মডেল স্কুলে 500 টাকা দিয়া এডমিশন দিছি। সবিতা হরজান মডেল স্কুলে পড়ে, আমি 500 টাকা এডমিশন করছি। কানা না রাবি হরজান 500 টাকা দিয়া তার এডমিশন করছি। শ্রীভূমিতে অনূর্ধ্ব 17 মুখ্যমন্ত্রী টি ট্রাইবস ও আদিবাসী জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে শনিবার অনুষ্ঠিত হলো 2025-26 সালের অনূর্ধ্ব 17 ছেলেদের মুখ্যমন্ত্রী টি ট্রাইবস ও আদিবাসী জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। সকাল 10টা থেকে জেলা প্রশাসন ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাধুলার মাধ্যমে আদিবাসী ও টি ট্রাইবস এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে ফাইনালে মুখোমুখি হয় রামকৃষ্ণনগর বিধানসভা ও পাতারকান্দি বিধানসভার দল। দু দলের মধ্যে শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ম্যাচটি। শেষ পর্যন্ত শক্তিশালী পারফরমেন্স দেখিয়ে রামকৃষ্ণনগর বিধানসভার দলকে 2-0 গোলে পরাজিত করে পাতারকান্দি বিধানসভার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জেলার তরুণ প্রতিভাদের এগিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। आयोजित की जा रही है श्रीभूमि डीएसए ग्राउंड में। इसमें जो भी हमारे पार्टिसिपेंट्स एलएसी लेवल से सिलेक्ट होके आए हैं, सबसे पहले तो उन सबको बहुत बहुत बधाइयां मेरी तरफ से कि आप लोगों ने एक पड़ाव पार कर लिया है। तो इसका मतलब क्या हुआ? इसका मतलब ये हुआ कि आप सब जो लोग यहाँ पे बैठे हैं खेलने के लिए, आप सब लोगों में प्रतिभा में ऊपर नीचे कुछ नहीं है, सब लगभग बराबर ही है, क्योंकि आप सब लोग एक पड़ाव तो पार करके आए ही हैं। और खेल में क्या होता है? खेल में कुछ ना कुछ रिजल्ट तो आना ही है। कभी तेंदुलकर भी 0 पे आउट होता है, कभी अनिल कुंबले जो बॉलर अच्छे थे पर बैट्समैन उतने अच्छे वो भी सेंचुरी मार देते हैं। तो इसलिए हार जीत से बहुत ज्यादा टेंशन लेने की बात नहीं है, ठीक है ना? खूब बढ़िया से खेलिए आप लोग
और जो हमारी जिला की टीम बनेगी उसमें तीनों टीम के जो बेस्ट प्लेयर रहेंगे उनको सिलेक्ट किया जाएगा। ऐसा नहीं है कि जीती हुई टीम पूरी की पूरी जाएगी। तो हम एक अच्छी, हमारा प्रयास ये होना चाहिए कि जोनल लेवल पे जो हमारी टीम जा रही है वो एक बहुत अच्छी टीम जिला की बनके और जिला को रिप्रेजेंट करे और हम लोग वहां से ट्रॉफी लेके आएंगे। আৰু ক্ৰীড়াপ্ৰেমী আজি এই জিলা পৰ্যায়ৰ মুখ্যমন্ত্ৰী চাহ জনগোষ্ঠী আদিবাসী ফুটবল টুৰ্ণামেণ্ট অনূৰ্ধ্ব 17 বছৰ 2025-2026 আনুষ্ঠানিকভাৱে আৰম্ভ হ'বলৈ গৈ আছে। মই অত্যন্ত নথৈ আনন্দিত যি এই এক প্ৰচেষ্টা যি আপোনাৰ চাহ জনগোষ্ঠীৰ কিশোৰসকলৰ বাবে এক মঞ্চ তৈয়াৰ কৰি দিছে আমাৰ অসম গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা। মই এই মঞ্চৰ পৰাই মই আমাৰ অসম গভৰ্ণমেণ্ট তথা আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মই ধন্যবাদ জনাইছোঁ। এই প্ৰতিযোগিতাৰ মূল উদ্দেশ্য হৈছে ক্ৰীড়া প্ৰতিভা চিনাক্ত কৰা, খেলুৱৈসকলক ডিচিপ্লিন তথা স্বাস্থ্যৱান আৰু কনফিডেন্স লেভেলটো গঢ়ি তোলা তথা আগন্তুক আমাৰ যি জোনেল প্ৰতিযোগিতা আৰু ডিষ্ট্ৰিক্ট লেভেল ষ্টেট লেভেল প্ৰতিযোগিতা আছে তাত পাৰ্টিচিপেট কৰিবৰ বাবে এক মঞ্চ তৈয়াৰ কৰি দিয়া। লগতে খেলুৱৈসকলৰ সহনশীলতা, নেতৃত্ব গুণ বৃদ্ধি নেতৃত্বগুণ বৃদ্ধিৰ লগতে শৃংখলাবদ্ধতা এই খেলৰ জৰিয়তে আমি শিকিব পাৰোঁ। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।